সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো রিবাউন্ড। এটি মূলত একটি স্পোর্টস ড্রামা মুভি যেখানে এমন 6 জন ছেলেকে দেখানো হয়েছে যাদের স্বপ্ন ছিল দেশ সেরা বাস্কেটবল প্লেয়ার হওয়ার, কিন্তু তারা প্রত্যেকেই তাদের ব্যক্তিগত জীবনে ছিল নানা সমস্যায় জর্জরিত। কারো ছিল পায়ে সমস্যা, কেউ বা আবার বাস্কেটবল খেলার কিছুই বোঝে না, আবার কেউ তো শুধু খেলতে আসে টাকার জন্য। এমনকি কেউ কেউ তো লেখাপড়ার হাত থেকে বাঁচার জন্য সারাদিন বাস্কেটবল নিয়েই পড়ে থাকে। আর ঘটনাক্রমে এই অপদার্থ 6 জনের দায়িত্ব এসে পড়ে বিখ্যাত এক কোচের উপর, যে কিনা বাস্কেটবল খেলায় অনেক দক্ষ ছিল। তাই সে তখন এই ছেলেগুলোকে ঠিক করার জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে এবং পরবর্তীতে সে তার এই টিম নিয়েই অংশগ্রহণ করে চ্যাম্পিয়নশিপে। কিন্তু পরবর্তীতে তার এই টিম কি জিততে পেরেছিল? আর এই অপদার্থ ছেলেগুলো তাদের স্বপ্ন পূরণ করে অবশেষে কি দেশ সেরা খেলোয়াড় হতে পেরেছিল? সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক অপদার্থ এক বাস্কেটবল টিমের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি হাই স্কুলে, যেখানে আমরা স্কুলের অফিস রুমে কয়েকজন টিচারকে দেখতে পাই। তারা সবাই মিলে এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি মিটিং করছিল। তারা আসলে তাদের স্কুলের বাস্কেটবল টিমের কোচের ব্যাপারে কথা বলছিল। আসলে বাস্কেটবল টিমের কোচ অনেকদিন ধরেই পদত্যাগ করতে চাইছে, আর আজকেই ছিল সেই কোচের পদত্যাগের দিন। কিন্তু শুধু একবার নয়, এই পদত্যাগের ঘটনা বহুবার ঘটেছে। আসলে তাদের বাস্কেটবল টিমের প্লেয়ারের সংখ্যা ছিল অনেক কম, আর এ কারণেই কোচ পদত্যাগ করতে চাইছে। তাই এখানে অনেক টিচার বলছিল যে বাস্কেটবল টিমকে ভেঙে দেওয়ার জন্য, অর্থাৎ তাদের স্কুলে বাস্কেটবলের দরকারই নেই। তবে বেশিরভাগ শিক্ষকই এই বিষয়ের বিরুদ্ধে ছিল, কারণ তাদের বাস্কেটবল টিমের অনেক দীর্ঘ একটি ইতিহাস আছে। তাই বাস্কেটবল টিম ভেঙে দিলে তাদের আত্মমর্যাদাবোধ নষ্ট হবে। তারা সকলের সামনে মুখ দেখাবে কিভাবে? তাই যেভাবেই হোক তাদেরকে পরিকল্পনা করে তাদের বাস্কেটবল টিমকে আগের মতো শক্তিশালী করে তুলতে হবে এবং টিমের মধ্যে ছাত্র সংখ্যা বাড়াতে হবে। তো এরপর টিচারদের কথায় প্রিন্সিপাল বাস্কেটবল টিমকে রাখতে রাজি হয়। তবে প্রিন্সিপাল চ্যাম্পিয়নশিপের দিকে খুব একটা মনোযোগী ছিল না। প্রিন্সিপাল তখন তাদেরকে জিজ্ঞাসা করে, আপনাদের মধ্যে কি কোনো কোচ প্রার্থী আছে যাকে মোটামুটি একটু সস্তা বেতনে রাখা যাবে? তখন সেখানে মিস্টার লি নামক একজন ব্যক্তি বলে, আমাদের স্কুলেরই একজন প্রাক্তন ছাত্র আছে, আর সে একসময় সেরা বাস্কেটবল খেলোয়াড় ছিল। তার খেলা দেখে স্কুলের অনেক মেয়েরাই তার উপর ক্রাশ খেত। আমার মনে হয় সে এখন ছাত্রদের জন্য অনেক ভালো একজন কোচ হতে পারে। এমনকি তাকে একটু সস্তা বেতনেও রাখা যাবে। আর তার নাম হচ্ছে কাং। কাং আসলে বর্তমানে একজন সোশ্যাল ওয়ার্কার। সে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে। এবার লি তখন কাংকে খবর দিয়ে আনে, আর কাং আসার পর সেখানে শিক্ষকরা তাকে নিয়ে অনেক কথা বলে। তারা এখানে বেশ কিছুক্ষণ যাবত অনেক আলোচনা করার পর অবশেষে কাংকে কোচ হিসেবে নির্বাচন করা হয়, আর প্রিন্সিপাল তাকে বাস্কেটবল কোচ হিসেবে নিয়োগ দেয়। এবার পরের দিন সকালে কাংকে বাস্কেটবল টিমের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসা হয়। এখানে সকলের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেয়া হয়। সবাইকে জানানো হয় যে এখন থেকে কাং তাদের নতুন কোচ। এবার আমরা জানতে পারি যে এই বাস্কেটবল টিমে মাত্র 4 জন সদস্য ছিল, কিন্তু কাংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর আরও 2 জন সদস্য সঙ্গে সঙ্গেই পদত্যাগ করে, কারণ তারা কোনো প্রাক্তন ছাত্রকে তাদের কোচ হিসেবে মানতে রাজি নয়। তাছাড়া তারা নাকি এখন তাদের লেখাপড়াতে মনোযোগ দিতে চায়, তাই তারা বাস্কেটবল দলে থাকবে না। এরপর কাং তখন বাকি 2 জনকে জিজ্ঞাসা করে, তোমরাও কি টিমে থাকবে না? তোমরাও কি ওদের মতো চলে যেতে চাও? তারা 2 জন তখন বলে, আমাদের অত লেখাপড়া করতে মন চায় না, বাস্কেটবল খেলেই আমরা আমাদের সময় কাটাতে চাই, তাই আমরা দল ছেড়ে যাচ্ছি না। কাং এতে অনেক খুশি হয়। এরপর কাং সেখানে একটি অদ্ভুত কাজ করে। সে সেখানে থাকা বাস্কেটবল কোর্ট ভেঙে ফেলে। তারা বুঝতে পারছিল না যে কাং এমনটা কেন করছে। এতে সেই 2টো ছেলে বেশ অবাক হয়। আর কিছুক্ষণ পরেই কাং নতুন করে বাস্কেটবল কোর্ট সাজানো শুরু করে। যদিও কাংকে শুধুমাত্র ক্লাব যাতে ভেঙে না যায় সেজন্য আনা হয়েছে, কিন্তু কাংয়ের স্বপ্ন ছিল অন্য কিছু। সেই টিমকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছিল। সে আসলে চাইছিল যে এই বাস্কেটবল টিমের পুরনো সেই গৌরব ফিরিয়ে আনতে এবং পুরো দেশে এই টিমের নাম উজ্জ্বল করতে। তো এদিকে এখন তার টিমে যেহেতু 2 জন খেলোয়াড় ছিল, তাই কাংয়ের প্রথম উদ্দেশ্য ছিল দলের খেলোয়াড়ের সদস্য বাড়ানো। তাই কাং তখন দলের সদস্য খুঁজতে উঠে পড়ে লেগে যায়। এমনকি সে ভালো ভালো বাস্কেটবল প্লেয়ারদের তথ্য সংগ্রহ করতে শুরু করে, যারা কিনা সবেমাত্র জুনিয়র হাই স্কুল স্নাতক হয়েছে, কারণ এই সমস্ত খেলোয়াড়দেরকে সে অফার করলে তার টিমে যোগদান করতে পারে। তো সে তখন তাদের সবার মা বাবার নাম্বার সংগ্রহ করে, আর সে তাদের সবাইকে কল দিয়ে কথা বলে রাজি করানোর চেষ্টা করে, যাতে করে তারা তাদের সন্তানদেরকে জুয়াং হাই স্কুলে পাঠায়। আসলে যেহেতু তারা সবেমাত্র জুনিয়র হাই স্কুল শেষ করেছে, তাই অবশ্যই তাদের পিতামাতা তাদেরকে ভর্তি করার জন্য ভালো কোনো হাই স্কুল খুঁজবে, যার ফলে কাং আগেই তাদেরকে তাদের স্কুলের ইনফরমেশন দিয়ে দেয়, যাতে করে ওই সমস্ত ছাত্ররা তাদের স্কুলে চলে আসলে
সে তার বাস্কেটবল টিমে তাদেরকে নিয়ে নিতে পারে। যদিও সে এক এক করে সবাইকেই ফোন করে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জুয়াং হাই স্কুল এতটা ফেমাস না হয় তার এই পদ্ধতি কাজ করে না। তাই কাং তখন তাদের সঙ্গে দেখা করে করে তাদেরকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপর দেখা যায় কাংকে সবাই এড়িয়ে চলছে, তাই তার এই প্ল্যানও ফেল হয়ে যায়। এবার কাং নিজে একটু রিল্যাক্স হওয়ার জন্য একটি ফুটবল ম্যাচ দেখতে যায়। আর কিছুক্ষণ পরেই তার চোখ পড়ে একজন খেলোয়াড়ের উপর, যে কিনা অনেক লম্বা ছিল। যদিও সেই ছেলেটার খেলা খুবই বাজে ছিল, কিন্তু সে বেশ উঁচুতে লাফ দিতে পারত। আর এই ছেলেটির নাম ছিল হনসুন গিউ। তো ফুটবল ম্যাচ শেষ হলে কাং তখন গিউয়ের সঙ্গে দেখা করতে যায়। সে প্রথমে তার সঙ্গে ভালো মন্দ কিছু কথা বলে। এরপর সে বলতে শুরু করে, ফুটবল কি কোনো খেলা হলো? আমার কাছে তো সবচাইতে ভালো লাগে বাস্কেটবল খেলা। বিশেষ করে লম্বা ছেলেদের জন্য তো বাস্কেটবল খেলা অনেক মজাদার। আচ্ছা, আমি তোমাকে একটি অফার করছি। আমি অনেক বড় একটি বাস্কেটবল টিমের কোচ। তুমি কি আমার টিমের হয়ে খেলবে? তোমার লাভ দিয়ে আমার অনেক পছন্দ হয়েছে। আর আমি জানি তুমি ফুটবল খুব বাজে খেললেও বাস্কেটবলে তুমিই হবে সেরা। এই সমস্ত কথা বলে কাং গিউকে পটানোর চেষ্টা করছিল, কিন্তু গিউ এই বিষয়ে একদমই আগ্রহী ছিল না, কারণ সে বাস্কেটবল সম্পর্কে কিছুই জানত না। তাই কাং তখন গিউকে একটি বাস্কেটবল খেলা দেখার জন্য আমন্ত্রণ জানায়। এরপর কাংয়ের চোখ পড়ে আরও একজন খেলোয়াড়ের উপর। এই খেলোয়াড়ের নাম ছিল জং, যে কিনা খুব ভালো ফুটবল খেলছিল। সে তখন কোনো কিছু চিন্তা না করেই জংয়ের কাছে যায়, আর সে জংকেও তার টিমে আসার জন্য অফার করে। তবে অবাক করার বিষয় হচ্ছে জং সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়, কারণ তার নাকি বাস্কেটবল খেলা অনেক পছন্দ। কাং এতে অনেক খুশি হয়ে যায়, কারণ সে তো ভাবতেই পারেনি যে জং এত সহজেই তার টিমে আসতে রাজি হবে। আর গিউয়ের কথা শুনেও মনে হয়েছে সেও হয়তো বাস্কেটবল টিমে জয়েন হবে, যদি সে নিয়মকানুনগুলো একবার বুঝতে পারে। তো এভাবে কাং দুজন ভালো প্লেয়ার খুঁজে পেয়েছে। এরপর সে তার একজন বন্ধুর কাছ থেকে একটি সুপারিশ পায়। সে যেই ছেলেটার সুপারিশ পেয়েছিল তার নাম ছিল বিয়ম। বিয়ম একজন দক্ষ ছাত্র। সে বাস্কেটবল খেলাতেও অনেক দক্ষ, এমনকি সে একবার বাস্কেটবল ম্যাচগুলোতে এমভিপি খেতাব পেয়েছিল। আর একসময় সে সব জায়গাতে এতটাই পপুলার ছিল যে সিওলের অনেক বড় বড় দলগুলো তাকে তাদের দলে নিতে চেয়েছিল। কিন্তু সময় পার হওয়ার সাথে সাথে বিয়মের উচ্চতা বাড়েনি। এতে বড় দলগুলো তাকে ভুলে যেতে শুরু করে এবং তাকে তাদের দলে নেওয়ার চিন্তা বাদ দিয়ে দেয়। এবার কাং তখন বিয়মের সাথে দেখা করতে যায়, আর তাকে সে তার দলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু বিয়ম এতে রাজি ছিল না। সে সঙ্গে সঙ্গেই তাকে মানা করে দেয়। সে বলে যে অনেক বড় বড় দল তাকে নিয়োগ করার চেষ্টা করেছিল, কিন্তু সে তখনই যায়নি। আর এখন তো কোনো প্রশ্নই আসে না। তার উপর আবার বাস্কেটবল খেলার জন্য তার হাইট অনেক কম, তাই সে নিজেকে এখন বাস্কেটবল খেলার যোগ্যই মনে করে না। কিন্তু কাং জানত যে বিয়মের তার টিমে না আসার পেছনে অন্য কোনো কারণ রয়েছে। সে তখন বেশি জোরাজোরি করলে বিয়ম তাকে বলে, আমি এটা মানছি যে তুমি প্রকৃতপক্ষেই একজন পেশাদার খেলোয়াড় ছিলে, কিন্তু তুমি শুধু খেলোয়াড়ই ছিলে, তোমার কোচিংয়ের কোনো অভিজ্ঞতাই ছিল না। আর তোমার হাতে এখন কোনো কাজ নেই বলেই তুমি কোচের দায়িত্ব নিতে এসেছ, তা আবার অনেক কম বেতনে। তাই আমি তোমার কাছ থেকে খুব বেশি আশা করি না। তোমাকে কোচ হিসেবে মেনে নিলে আমরা হয়তো কখনোই ভালো খেলতে পারবো না, কারণ যেহেতু তোমাকে কম বেতন দেয়া হয় তাই কাজের প্রতি তোমার মনোযোগও কম থাকবে। আর এ কারণেই আমি তোমার টিমে জয়েন হতে চাচ্ছি না। কাং এতে অনেক অবাক হয়ে যায়, আর সে মনে মনে ভাবতে থাকে যে বিয়ম এটা কি করে জানল যে তাকে কম বেতন দেয়া হয়। যাই হোক, কাং তখন সেখান থেকে ফিরে যায়। এবার পরের দিন কাং একটি রাস্তার বাস্কেটবল ম্যাচ দেখতে যায়, যাতে করে সে সেখান থেকেও কোনো খেলোয়াড় জোগাড় করতে পারে। তো সেই ম্যাচেও একটি ছেলের উপর তার নজর পড়ে, যে কিনা বেশ ভালো খেলছিল, এমনকি সে গেম জিতেছিল। কিন্তু হঠাৎ করে সেখানে কিছু সিনিয়র ছেলের সাথে সেই ছেলেটির লড়াই শুরু হয়। ছেলেটি তখন তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটি ছেলেকে প্রচণ্ড জোরে মারতে থাকে। তাই এখানে অনেক বড় একটি ঝামেলা তৈরি হয়ে যায়, যার ফলে সঙ্গে সঙ্গে সেই ছেলেটিকে তখন থানায় নিয়ে আসা হয়। তবে ঠিক এমন সময় কাং সেই ছেলেটির পাশে গিয়ে দাঁড়ায়। সে সবাইকে বলে যে সে হলো এই ছেলেটির চাচা। এসব কিছু বলে সে সেখানে ছেলেটিকে সাহায্য করার চেষ্টা করছিল। এবার পুলিশ তখন কাংয়ের কাছে সেই ছেলেটির নাম জানতে চায়। তখন ইশারায় ছেলেটি কাংকে বলে যে তার নাম হচ্ছে বে, যার ফলে সে খুব সহজেই পুলিশকে তার নাম বলতে পারে। এরপর সে নিজে বিয়ের সমস্ত দায়িত্ব নিয়ে তাকে কোনোমতে পুলিশ স্টেশন থেকে ছাড়িয়ে নিয়ে আসে। বেতে কাংয়ের উপর খুশি হয়ে সে তাকে অনেক ধন্যবাদ জানায়। এরপর সে কাংয়ের কাছে জানতে চায় যে কাং তো তাকে চেনেও না, তাহলে সে এমন বিপদ থেকে তাকে কেন বাঁচালো। কাং তখন তাকে বলে, আমি আসলে তোমাদের বাস্কেটবল ম্যাচ দেখতে এসেছিলাম, আর সেখানে তোমার খেলা দেখে আমি অনেক ইমপ্রেস হয়েছি। তুমি কি জানো, আমি অনেক পপুলার একজন বাস্কেটবল কোচ। আমার একটি স্ট্রং বাস্কেটবল টিম রয়েছে। তুমি কি আমার টিমে জয়েন করবে? আমি তোমাকে আমার টিমে নিতে চাই, আর তাই আমি তোমাকে সাহায্য করেছি। বে তখন তাকে বলে, ও আচ্ছা, তাই বলুন, আমিও তো বলি
আজকাল তো কোনো মানুষ বিনা স্বার্থে কাউকে কোনো সাহায্য করে না, আর আমি কিনা এতক্ষণে বোকার মতো আপনাকে ফেরেস্তা ভেবে বসে আছি। যাই হোক, আমি কোনো টিমে জয়েন করতে পারবো না। আসলে আমি কোনো দল অথবা নির্দিষ্ট কোনো টিমের হয়ে বাস্কেটবল খেলি না। আমি বাস্কেটবল খেলি শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য। তাছাড়া সত্যি কথা বলতে বাস্কেটবল খেলতে আমার মোটেও ভালো লাগে না। আসলে বাস্কেটবলে অনেক ভালো প্লেয়ার হলেও তার বাম পায়ে কিছুটা সমস্যা রয়েছে, তাই সে কোনো টিমের সঙ্গে জয়েন হয়ে সেই টিমকে হারাতে চায় না। কিন্তু কাং তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। সে বেকে বলে যে যদি তার টিমে জয়েন করে তাহলে সে তার এই বাম পায়ের সমস্যা ঠিক করে দিতে পারবে। সে বেকে আরও বলে যে এভাবে সে রাস্তায় বাস্কেটবল খেলে আর কত টাকা উপার্জন করে, এর চাইতে যদি সে তার সমস্যাগুলোকে ঠিক করে বাস্কেটবল খেলায় কিছুটা ভালো পর্যায়ে যেতে পারে তখন তো তার এমনিতেই অনেক টাকা উপার্জন হবে। তবে এর জন্য তাকে শুধুমাত্র একটু পরিশ্রম করতে হবে, আর এই ব্যাপারে তাকে পুরোপুরিভাবে সাহায্য করবে কাং। কাং তখন এই ব্যাপারে তার মতামত জানতে চায়, কিন্তু এখানে তাকে কিছুই বলে না। সে একদম চুপচাপ থাকে। আর ঠিক এমন সময় কাংয়ের কাছে তার বন্ধু ইয়ংয়ের কল আসে। ইয়ং কাংকে ফোন দিয়ে তার কাছে যেতে বলে, তাই কাং তখন বেকে তার একটি ভিজিটিং কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা বিয়মকে দেখতে পাই, যে কিনা তার পরিবারের সঙ্গে বসে ডিনার করছিল। তবে তাকে অনেক আপসেট দেখাচ্ছে। আসলে তার মন অনেক খারাপ ছিল, কারণ সিওল থেকে তার সঙ্গে যোগাযোগ করার মতো কোনো দলই ছিল না। সে সিওলের বড় কোনো একটি দলে খেলতে চায়। এরপর ঠিক এমন সময় বিয়মের বাবার কাছে একটি কল আসে, আর এই কলটি করেছিল কাং। কাং এখানে বিয়মের বাবাকে বলে যে হান নামের একজন খেলোয়াড় তার দলে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছে। একথা শুনে বিয়মের বাবা একদম অবাক হয়ে যায়। এমনকি বিয়মও এটা জানতে পেরে কাংয়ের টিমে জয়েন হওয়ার সিদ্ধান্ত নেয়। আসলে হান ছিল একজন সেরা খেলোয়াড়। বাস্কেটবল খেলায় সে অনেক পপুলার ছিল। এমনকি এই খেলাতে তার প্রয়োজনীয় দক্ষতা এবং উচ্চতাও ছিল। আসলে অনেক চেষ্টা করার পর কাং কোনোমতে তার টিমে হানকে জয়েন হতে রাজি করাতে পেরেছে। আর যেহেতু এই পপুলার খেলোয়াড় এখন তার টিমে জয়েন হয়েছে, তাই বিয়মও এতটা সহজেই তার টিমে জয়েন হয়ে যায়। তো এইভাবে করে এখন তাদের টিমে মোট 6 জন সদস্য হয়েছে। কিন্তু হঠাৎ করেই বিয়ম এখানে জিজ্ঞাসা করে যে তাদের টিমে মাত্র 6 জন সদস্য কেন? এত কম প্লেয়ারে কি কোনো টিম হয় নাকি? তবে ঠিক এমন সময় সেখানে চলে আসে, যাকে কাং তার ভিজিটিং কার্ড দিয়ে এসেছিল। আর এখানে বলে ওঠে যে সে হবে তাদের টিমে 7ম প্লেয়ার, অর্থাৎ সেও তাদের টিমে জয়েন হতে চায়। কিন্তু এবং বিয়ম যখন সেখানে একে অপরকে দেখতে পায়, তারা দুজন তখন দুজনের দিকে অদ্ভুতভাবে তাকায়, যেটা দেখে মনে হচ্ছিল যে তাদের দুজনের মধ্যে কোনো শত্রুতা রয়েছে। এমনকি তারা দুজন কোনোভাবেই একই দলে খেলতে চাইছিল না। এতে কাং তাদের উপর খুব রাগ করে, কিন্তু সে তাদের দুজনকে বোঝানোর চেষ্টা করে। কাং তাদেরকে বলে যে তাদেরকে শুধুমাত্র একটি টিম হয়ে খেলতে হবে, এখানে ব্যক্তিগত সমস্যা না নিয়ে আসাই ভালো। তাই তারা একসঙ্গে যদি একই টিমে মিলেমিশে খেলে তাহলে তাদের এই টিম একদিন পুরো দেশেই সুনাম অর্জন করতে পারবে। এমনকি তারা সবাই অনেক ফেমাস হয়ে যাবে। তাই তারা যেন শুধুমাত্র তাদের টিমের জন্য খেলে, আর যত তাড়াতাড়ি সম্ভব তাদের পুরনো শত্রুতা ভুলে যায় এবং খুব ভালোভাবে খেলার দিকে ফোকাস করে। কারণ কিছুদিনের মধ্যেই নাকি তাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, তাই তাদের সবাইকে প্রস্তুত হতে হবে। এমন সময় সেখানে মিস্টার লি নামক সেই শিক্ষক জিজ্ঞাসা করে যে কাং কি সত্যিই তার টিম নিয়ে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে চায়, কারণ কাং তো সবেমাত্র কোচের দায়িত্ব পেয়েছে। আর এত অল্প সময়ের মধ্যেই সে কি তার টিমকে চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুত করতে পারবে? তার উপর আবার তাদের স্কুলের প্রিন্সিপালের চ্যাম্পিয়নশিপের প্রতি কোনো আগ্রহই ছিল না, তাই কাং কি এটা করতে পারবে? কিন্তু কাং তখন আত্মবিশ্বাস নিয়ে বলে যে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। এরপর সেদিন থেকে কাং তার পুরো টিমকে ট্রেনিং দেওয়া শুরু করে। কাং প্রথমেই তাদের পা প্রশিক্ষণের দিকে মনোযোগ দেয়। কয়েকদিন ধরে সে সবাইকে পায়েরই বিভিন্ন কৌশল শেখাতে থাকে। কাং আসলে একটি বিষয় বিশ্বাস করত, যে যদি মৌলিক দক্ষতা শক্তিশালী হয় তাহলে তারা সহজেই ম্যাচ জিততে পারবে। তাছাড়া সে মনে করে মানসিক শক্তিটাই সবচাইতে বড় শক্তি, কারণ কোনো প্লেয়ার যদি মানসিকভাবে জেতার জন্য প্রস্তুত থাকে তাহলে তার 50% কাজ সেখানেই হয়ে যায়। এবার বেশ কয়েকদিন ধরে কাং তাদেরকে দুটো বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়। একটি হলো পায়ের প্রশিক্ষণ, আর অন্যটি হলো তাদের ড্রিবলিং। তো অন্যদিকে স্কুলে শিক্ষকরা যখন কাংয়ের ট্রেনিং দেখছিল তখন তারা সেখানে হানকে দেখে একদম অবাক হয়ে যায়। তারা তো এটাই বুঝতে পারছিল না যে কাং কিভাবে হানকে তাদের স্কুলে ভর্তি হতে রাজি করালো, কারণ সিওল শহরে অনেক বড় বড় এবং পপুলার কিছু দল ছিল যারা কিনা হানকে তাদের টিমে নেয়ার অনেক চেষ্টা করেছে। কিন্তু সেই সব ছেড়ে হান এখানে কিভাবে এলো? টিচারেরা এখানে এই বিষয় নিয়েই কথা বলছিল। কিন্তু মিস্টার লি তখন তাদের সবাইকে বলে যে হানের জীবনে নাকি কাংয়ের অনেক বড় একটি অবদান রয়েছে, তাই হান কাংয়ের এক কথাতেই টিমে জয়েন হয়েছে। সবাই তখন কারণ কাংই তাকে প্রশিক্ষণ দিয়েছে।
এবার সেদিন প্রিন্সিপাল শিক্ষকদের একটি মিটিং ডাকে, আর তাদের মিটিং শুরু হওয়ার পর মিস্টার লি সেখানে তাদের স্কুলের বাস্কেটবল টিমের চ্যাম্পিয়নশিপের ব্যাপারে কথা বলেন, যে কাংতার টিমকে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করানোর জন্য প্রত্যেকটি সদস্যকে অনেক কঠোরভাবে প্রশিক্ষণ দিচ্ছে। আর এই ব্যাপারে মিস্টার লি সমস্ত শিক্ষকদের সম্মতি জানতে চায়। তো এখানে প্রত্যেকটি শিক্ষকের সম্মতি জানায়, তবে প্রিন্সিপাল এখানে কেন যেন রাজি হতে চাইছিল না। তারপরও যেহেতু এখন সকল শিক্ষক রাজি হয়েছে, তাই সে না চাইতেও রাজি হয়ে যায়। এবার সেদিন বিকেলবেলা কাং তার দলকে 2 ভাগে ভাগ করে এবং তাদের মধ্যেই অনুশীলন ম্যাচ শুরু করে। কাং এখানে তাদেরকে শুধুমাত্র একটা নির্দেশনা দেয়, আর সেটা হলো যে বলটি হানের কাছ থেকে পাস করে তাকে শুট করতে সাহায্য করতে। কিন্তু হানকে খুব কড়া পাহারায় রাখা হয়েছিল, এতে টিমের বাকি সদস্যরা বলটি নিজেরা শুট করার উদ্যোগ নেয়। তবে কাং তাদেরকে এমনটা করতে নিষেধ করেছিল, আর টিমের সদস্যরা কাংয়ের নির্দেশনা মানছে না দেখে কাং তাদের উপর প্রচণ্ড বিরক্ত হয়। কিন্তু তারপরও বে এবং বিয়ম কাংয়ের নির্দেশনা অমান্য করছিল। হানকে না দিয়ে একে একে তারা প্রত্যেকেই শুট করার চেষ্টা করছিল, কিন্তু শুট করতে তারা ব্যর্থ হয়। কাং এতে আরও বেশি রেগে যায়, আর সে তাদের সবাইকে বলে যে তার নির্দেশনা মতো খেলতে। এমনকি সে তাদেরকে আরও বলে, তোমরা সবাই খুব ভালো খেলতে পারো, কিন্তু তোমাদের মধ্যে শুট করার দক্ষতা সবচাইতে বেশি হানের রয়েছে, তাই তোমরা শুধুমাত্র বল পাস করে হানের কাছে দেবে। এতে করে আমাদের টিমের গোল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। আর যেহেতু এখন চ্যাম্পিয়নশিপও অনেক কাছাকাছি চলে এসেছে, তাই আপাতত তোমরা হানকে এই সুযোগটি দেওয়ার চেষ্টা করো, তাহলে আমরা চ্যাম্পিয়নশিপে জিততে পারবো। এবং আমি বিশ্বাস করি যে পরবর্তী চ্যাম্পিয়নশিপে তোমরা সবাই একদম সব দিক দিয়েই দক্ষ হবে। আর চ্যাম্পিয়নশিপে তোমাদের প্রথম ম্যাচ হচ্ছে ইয়ংসান হাই স্কুলের সঙ্গে, যারা কিনা এর আগেও 2 বার চ্যাম্পিয়নশিপে ফার্স্ট হয়েছিল। আর তাই তারা যদি কোনোভাবেই শুট করার সুযোগগুলো মিস করে ফেলে, তাহলে অবশ্যই তারা হেরে যাবে। কিন্তু কাং এখানে এটা নিশ্চিত ছিল যে তার টিম যতক্ষণ পর্যন্ত তার কথা শুনবে, ততক্ষণ পর্যন্ত তারা অবশ্যই জিতবে। আর দিক নির্দেশনা হিসেবে তিনি কৌশল নির্ধারণ করবেন। এবার সেদিন সন্ধেবেলায় আমরা দেখতে পাই যে কাং হানকে হানের বাড়িতে নিয়ে যায়, কারণ হান এত পরিমাণ প্রশিক্ষণ নিয়েছে যে তার পায়ের গোড়ালি একদম ফুলে গিয়েছে, তাই তার একার পক্ষে বাড়িতে যাওয়া সম্ভব ছিল না, আর তার পা ঠিক হতে কিছুটা সময় লাগবে। তাই কাং তখন হানকে বলে যে ম্যাচ শুরু হতে মাত্র 3 দিন বাকি, তাই কাল থেকে তাকে আর কোনো ট্রেনিংয়ে যেতে হবে না, সে যেন বাড়িতে বসেই বিশ্রাম নেয়। এতে করে 2 দিনের মধ্যেই তার পা একদম ঠিক হয়ে যাবে। এবার পরের দিন ফাইনালি তাদের চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলন শেষ হয়, কিন্তু তাদের টিমে সদস্যদের মধ্যে বন্ডিংয়ে সমস্যা দেখা দেয়, কারণ এখানে বিয়ম এবং বের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারা দুজন দুজনের সঙ্গে লড়াই করতে থাকে। কাং তখন তাদেরকে থামতে বলে এবং সে তাদেরকে জানায় যে তাদের দুজনের জন্য যদি খেলার মধ্যে কোনো ঝামেলা হয়, তাহলে কাং তাদেরকে ছাড়বে না, তাদেরকে তাদের উপযুক্ত শাস্তি দেয়া হবে। এবার 2 দিন পরেই তাদের খেলা শুরু হয়, আর আজকে ছিল তাদের প্রথম ম্যাচ। কিন্তু কাং এখানে অনেক দুশ্চিন্তায় ছিল যে তার টিমের সমস্ত খেলোয়াড়রা এখানে উপস্থিত থাকলেও সবচাইতে ভালো খেলোয়াড় হান আসেনি। কাং তখন তার দলকে ভেতরে যেতে বলে, আর সে তাদেরকে জানায় যে হান আসলে সে তাকে সেখানে পাঠিয়ে দেবে। এদিকে ততক্ষণে সেখানে ইয়াংসান হাই স্কুলের বাস এসে পড়ে, আর একে একে বাস থেকে বাস্কেটবল প্লেয়াররা নামতে থাকে। কিন্তু হঠাৎ করেই কাং দেখতে পায় যে তাদের বাস থেকে হান নেমে আসছে। এটা দেখে কাং এবং বাকি সবাই অনেক অবাক হয়ে যায়। এরপর হান তাদের সঙ্গে কোনো কথা না বলে কাং এবং তার টিমকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। কাং এবং বাকি সবাই তো কিছুই বুঝতে পারছিল না যে হান তাদের সঙ্গে কেন এমনটা করছে। তবে তাদের আর বুঝতে বাকি থাকে না যে হান তাদের সঙ্গে বেইমানি করেছে। হান আসলে আজকে ইয়ংসান স্কুলের হয়ে খেলতে এসেছে। তারা এখানে হানের দিকে নিঃশব্দে তাকিয়েছিল। এরপর ইয়ংসাং হাই স্কুলের প্রশিক্ষক বলে, আসলে হানের বাবা মা এটা চেয়েছিল যে হান যাতে ইয়ংসাং হাই স্কুলে ভর্তি হয়, আর এই স্কুলের টিমের সঙ্গে এসে খেলে, তাই সে আমাদের টিমের সঙ্গেই খেলতে এসেছে। এসব কথা শুনে কাংয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তার সম্পূর্ণ প্ল্যান এখন ভেস্তে গিয়েছে। তাই সে কোনো মতে দ্রুত সেখানে চিন্তা করে সাথে সাথেই তার কৌশল পরিবর্তন করে ফেলে। আসলে কাংয়ের মনে এখনও বিশ্বাস ছিল যে তার দল এখনও ইয়ংসাং হাই স্কুলের মুখোমুখি হতে পারবে। এবার কাং এখানে কিছুটা পরিকল্পনা করে তার কৌশল এবং খেলোয়াড়দের পজিশন পরিবর্তন করে ফেলে। এবার কিছুক্ষণের মধ্যেই তাদের ম্যাচ শুরু হয়। প্রথম রাউন্ডে ইয়ংসাং হাই স্কুলের ছেলেরা খুবই ভালো খেলছিল, আর কাংয়ের টিম এখানে তাদের কোনো প্রতিভাই দেখাতে পারছিল না। ইয়ংসানের ছেলেদের খুব ভালো স্ট্যামিনা ছিল, যার ফলে কাংয়ের টিমের সদস্যরা সেখানে রান আউট হতে শুরু করেছিল। এদিকে বিয়ম সুযোগ থাকা সত্ত্বেও বের কাছে যেতে চায় না, যার ফলে তাদের দল গতি হারাতে শুরু করে, আর তাদের প্রতিপক্ষ দল পয়েন্ট স্কোর করতে থাকে। এতে করে তারা অনেক দূরে এগিয়ে যায়। তবে এর চাইতে বড় কথা হলো রেফারি এখানে বারবার কাংয়ের দলকে ফাউল দিতে থাকে,
আর খেলার সমস্ত কিছু দেখে কাংয়ের কাছে মনে হচ্ছিল যে রেফারি হয়তো তাদের সঙ্গে প্রতারণা করছে। সে হয়তো ঘুষ নিয়ে ইয়ংসাং স্কুলের পক্ষে চলে গিয়েছে। এই সমস্ত কর্মকাণ্ড দেখে কাং এখানে রেফারিকে অভিশাপ দেয়, আর সে রাগ করে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। এদিকে বে আর বিয়মের মধ্যে ঝামেলা শুরু হয়। তারা দুজনই সেখানে অনেক তর্কাতর্কি করছিল। এবার বে তখন বলটি বিয়মের দিকে ছুড়ে মারে, কিন্তু সেই বলটি সোজা চলে যায় রেফারির উপর, যার ফলে রেফারি এখানে অনেক ব্যথা পায়। আর রেফারি এখানে প্রচণ্ড রেগে গিয়ে খেলোয়াড়দেরকে মাঠ ছেড়ে চলে যেতে বলে, এবং এমন অপরাধ যেহেতু কাংয়ের টিম করেছে তাই পরবর্তীতে কাংকে 6 মাসের ম্যাচ পেনাল্টি দিয়ে দেয়া হয়। আর এটা ছিল তার এবং তার টিমের জন্য শাস্তি। আর এই খবরটি যখন কাংয়ের টিমের প্লেয়ারদের মা বাবারা জানতে পারে তখন তারা অনেক রাগান্বিত হয়ে যায় এবং তাদের সন্তানদেরকে আবারও ক্লাবে যেতে নিষেধ করে। আর এভাবে করে কাংয়ের টিম থেকে আরও 3 জন সদস্য চলে যায়। তাই এখন তার দলে শুধুমাত্র 4 জন সদস্য রয়েছে। কাং এতে খুবই হতাশ হয়ে পড়ে, আর সে আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় একজন ছাত্র এসে কাংকে বলে যে সে কাংয়ের টিমে জয়েন হতে চায়। কাং তখন তাকে বলে যে জগাং হাই স্কুলের বাস্কেটবল দলের জন্য তার সবকিছু শেষ হয়ে গিয়েছে। তাকে 6 মাসের জন্য পেনাল্টি দিয়ে দেয়া হয়েছে, যেটা তার জীবনে এর আগে কোনোদিনও ঘটেনি। এটা তার জন্য অনেক বেশি অপমানজনক, তাই সে এখন থেকে বাস্কেটবল থেকে দূরে থাকবে। এই বলেই কাং মন খারাপ করে সেই ছেলেটিকে একা ফেলেই সেখান থেকে চলে যায়। এবার দেখতে দেখতেই সময় পার হতে থাকে, আর একসময় কাং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ নেয়ার সিদ্ধান্ত নেয়। তবে ঠিক সেই সময় কাং তার একটি পুরনো নোট খুঁজে পায়। আসলে কাং যখন অনেক পপুলার একজন বাস্কেটবল প্লেয়ার ছিল তখন একবার ম্যাচ জেতার পর তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, আর সেটা ছিল তার জীবনের অনেক স্মরণীয় একটি দিন। এবার কাং সেখানে একটি ভিডিও রেকর্ডিং খুঁজে পায়, আর এটা দেখে সে আবারও অনুভব করতে পেরেছিল যে সে সত্যিই বাস্কেটবল কতটা পছন্দ করে, আর একসময় সেই জুয়াং হাই স্কুলে সে কতটা ভালোভাবে খেলেছে, সেই সাথে সেই স্কুলের বাস্কেটবল খেলা কতটা পপুলার ছিল। তাই কাং মনে প্রাণে চাইত যে যাতে করে সে জুয়াং হাই স্কুলের বাস্কেটবল টিমকে আবারও আগের জায়গাতে নিয়ে যেতে পারে। তো আগের সেই সমস্ত কথা মনে করে কাং আবারও মোটিভেট হয়। তাই সে তখন সঙ্গে সঙ্গে চলে যায় বিয়মের কাছে। আসলে সে তার টিমকে এখন আরও ভালোভাবে ট্রেনিং দিতে চায়, যাতে করে তারা প্রত্যেকটি চ্যাম্পিয়নশিপ জিততে পারে। তো কাংকে পেনাল্টি দেওয়ার পর বিয়মকে তার পরিবার টিম থেকে নিয়ে গিয়েছিল, তাই কাং তখন আবারও বিয়মকে তার টিমে জয়েন হতে বলে। বিয়মও এতে রাজি হয়ে যায়। এবার পরের দিন তারা দুজন মিলে তখন জং এবং গিউয়ের সাথেও দেখা করে, যাতে করে তারাও তাদের টিমে আবারও ফিরে আসে। তো তারাও তাদের কথায় রাজি হয়ে যায়। আর এবার তারা 4 জন মিলে তখন বেয়ের কাছে যায়, আর সেখানে গিয়ে বেয়ের মায়ের কাছ থেকে তারা জানতে পারে যে বেয়ার বিয়ম একবার জুনিয়র হাই স্কুলের একই বাস্কেটবল দলে ছিল, আর বেয়ের একটি পায়ে সমস্যা থাকার কারণে সেই সময় বেয়ার বাস্কেটবল টিমে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তো বিয়ম যখন বেয়ের মায়ের কাছ থেকে এ কথা জানতে পারে তখন সে অনেক অবাক হয়ে যায়, কারণ সে এতদিন জানত না যে বে তার পায়ের সমস্যার কারণে সেই সময় টিম থেকে বেরিয়ে গিয়েছিল। এবার তারা সবাই বেকেও তাদের টিমে নিয়ে নেয়, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে তাদের বর্তমানে আরও সদস্যের প্রয়োজন ছিল। কাং তখন তাদেরকে বলে যে তাদের শাস্তি শেষ হতে আরও কয়েক মাস বাকি, তাই কয়েক মাস হল তাদের জন্য অনেক বড় একটি সুযোগ। এই সময়গুলোতেই তারা তাদের অনুশীলন চালিয়ে যাবে, আর 6 মাস পূরণ হয়ে গেলেই তারা নতুন সদস্য নিয়োগ করবে। এরপর দেখতে দেখতেই প্রায় 6 মাস সময় পার হয়ে যায়। কাং আসলে অনেক আশা নিয়েছিল যে 6 মাস পর হয়তো তার টিমে আরও নতুন নতুন সদস্য আসবে, কিন্তু দেখা যায় মাত্র 2 জন ছেলে তার দলে সাইন আপ করে। আর এই 2 জন ছেলের মধ্যে একজনের নাম ছিল জর্ডান। জর্ডান এখানে তার অভিজ্ঞতা দেখাতে শুরু করে, আর তার খেলা দেখে বোঝা যাচ্ছিল যে তার দুর্দান্ত দক্ষতা রয়েছে। এদিকে অন্য আরেকটি ছেলে হচ্ছে ইউন। তবে ইউন এখানে খুব একটা ভালো খেলতে পারে না, কিন্তু তারপরও কাং তাকে দলে নিয়ে নেয়, কারণ তার বিশ্বাস ছিল যে সে তাদের প্রত্যেককেই ট্রেন আপ করতে পারবে। এরপর কাং তাদের সবাইকে নিয়ে অনুশীলন শুরু করে। কাং তার টিমের প্রত্যেকটি সদস্যের স্ট্যামিনা বাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে। এভাবে করে প্রায় বেশ কয়েকদিন ধরে তাদের ট্রেনিং চলতে থাকে। আর কিছুদিন পর দেখা যায় যে দলের প্রত্যেকটি সদস্যই যথেষ্ট উন্নতি করেছে। তাদের দলের পজিশন এখন মোটামুটি ভালো। বিয়মো এদিকে দলের দুর্বলতাগুলো বুঝতে শুরু করে আর কৌশল শেখাতে তাদেরকে সাহায্য করতে থাকে। তো এর কিছুদিন পরেই 37তম বাস্কেটবল টুর্নামেন্ট শুরু হয়। যদিও জুয়াং হাই স্কুলের মাত্র 6 জন সদস্য ছিল, কিন্তু তারা মোটেও তাদের হাল ছেড়ে দেয়নি। তাদের প্রত্যেকেরই নিজের উপর বিশ্বাস ছিল। তো প্রথম ম্যাচে জুয়াং হাই স্কুল সিনান হাই স্কুলের মুখোমুখি হবে। এরপর তাদের প্রথম ম্যাচের খেলা শুরু হয়। খেলার শুরুতেই কাংয়ের টিমের প্লেয়াররা পিছিয়ে পড়তে শুরু করে। এতে তারা অনেকটাই হতাশ হয়ে পড়ছিল। কিন্তু ঠিক তখনই বিয়মের মনে পড়ে যে ম্যাচের আগে কাং তাদেরকে একটি কথা বলেছিল। সেটা হলো যে তাদের দলের জয় তার সিদ্ধান্ত দ্বারাই নির্ধারিত। অর্থাৎ তারা মানসিকভাবে যদি স্ট্রং থাকে এবং খেলায় জেতার জন্য মানসিকভাবেই নিজেকে প্রস্তুত করে তুলতে পারে,
তাহলে তাদের জেতার চান্স প্রায় 50% বেড়ে যায়। তাই প্রথমে তাদেরকে মানসিকভাবে স্ট্রং থাকতে হবে, তবেই তো তারা ভালো খেলতে পারবে। তো বিয়ম এখানে কাঙের বলা সেই ফ্ল্যাশব্যাকগুলো দেখছিল। এতে সে অনেক বেশি মোটিভেট হয়ে যায়। আসে তখন সেখানে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে মিস্টার লি কাংকে ফোন দিয়েছে। মিস্টার লি এখানে কাঙের কাছে জিজ্ঞাসা করে এখন ম্যাচের স্কোর কত। কাং তখন অনেক এক্সাইটেড হয়ে বলে যে তার টিম 42-এর বিপরীতে 85 স্কোর নিয়ে প্রথম খেলা জিতেছে। একথা শুনে তো মিস্টার লি আনন্দে একদম চিৎকার করে ওঠে, কারণ সে ভাবতেই পারছিল না যে তাদের দল এতটা উন্নতি করতে পারবে। আর তাদের এত ভালো পারফরমেন্সে সবাই একদম অবাক হয়ে যায়, কারণ বহু বছর ধরে তাদের টিম কোনোভাবেই ভালো খেলতে পারেনি। এমনকি 1 বছর আগেও তারা অনেক পিছিয়ে ছিল, কিন্তু এখন তারা ভালো চাইতেও আরও ভালো খেলতে পারছে। আর প্রথম ম্যাচ জেতার কারণেই তারা সবাই মিলে অনেক আনন্দ করে এবং কাং তাদেরকে মনে করিয়ে দেয় যে সবেমাত্র তারা শুরু করেছে, এটা যেন তারা ভুলে না যায়। সামনে তাদেরকে এর চাইতেও আরও ভালো করতে হবে। আসলে বিয়ম ছিল তাদের বাস্কেটবল টিমের লিডার, তাই বিয়মের উপস্থিত বুদ্ধি এবং কাঙের পরিশ্রম তাদেরকে ম্যাচ জিততে সাহায্য করেছে। কাং আসলে তাদেরকে প্রতিপক্ষ দলের প্রত্যেকটি খেলোয়াড়ের খেলার স্টাইল এবং তাদেরকে প্রতিহত করার পদ্ধতি শিখিয়েছিল। আর এসব বিষয় নিয়েই কাং যে কৌশলটি তৈরি করেছিল সেটা সর্বদাই কাজ করে। এই কৌশলগুলো অবলম্বন করেই কাং সেরা খেলোয়াড় হয়েছিল। এবার পরের দিন শুরু হয় তাদের দ্বিতীয় ম্যাচ, আর আজকে তাদের খেলা ছিল জেমুলপো হাই স্কুলের বিপক্ষে। তো ম্যাচ শুরুর আগে কাং তার দলকে মনে করিয়ে দিয়েছিল যে তাদের প্রতিপক্ষ আক্রমণাত্মকভাবে খেলবে, তাই আজকে তাদেরকে আরও বেশি সতর্কতার সাথে খেলতে হবে। এরপর কিছুক্ষণের মধ্যেই তাদের দ্বিতীয় ম্যাচ শুরু হয়। প্রথম ম্যাচ শুরু হলে জেমুলপর দল অবিলম্বে বেয়ার বিয়মকে কঠোর পাহারা দিয়ে রাখে, কারণ তারা তাদের দুজনকেই সবচাইতে স্ট্রং প্লেয়ার ভাবছিল। কারণ বিয়ম আর বে যেহেতু আটকা পড়ে গিয়েছে, তাই তাদের খেলতে অনেকটা অসুবিধাই হচ্ছিল। এদিকে ততক্ষণে কাং বিষয়টি লক্ষ্য করে, আর সে তখন তার টিমের প্লেয়ার জর্ডানকে তার দক্ষতা দেখানোর জন্য সংকেত দেয়, কারণ জর্ডানও ছিল অনেক দক্ষ একজন প্লেয়ার। জর্ডান তখন সাথে সাথেই তার সুযোগটি কাজে লাগায় এবং শুট করে, যার ফলে তাদের খেলা আবারও গতি পেতে শুরু করে এবং জেমুলপো পিছিয়ে পড়তে থাকে। তাই জেমুলপোর প্লেয়াররা তাদের কৌশল পরিবর্তন করে জর্ডানকে তখন পাহারায় রাখতে থাকে, যাতে করে জর্ডান কোনোভাবেই শুট করতে না পারে। এমনকি তারা তাকে ইচ্ছে করেই মাঠের বাহিরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আর হার্ড ফাউলের পর ব্যথায় ভুগছিল জর্ডান, তাই জর্ডানের জায়গায় তখন জেউন নামক একজন খেলোয়াড়কে খেলতে পাঠানো হয়। তবে জেউন নিজেকে নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিল, কারণ তার নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল কম। কিন্তু কাং তাকে বলে যে তাদের কাছে এখন আর অন্য কোনো বিকল্প নেই, তাই যেভাবেই হোক জেউনকে এখন খেলতে হবে। জেউন আসলে কখনো কোনো প্রতিযোগিতায় খেলেনি, তাই আবারও যখন খেলা শুরু হয় তখন জেউন সেখানে অনেক নার্ভাস ছিল। এমনকি বলটি যখন তার কাছে দেয়া হয়েছিল তখন সে সেটিও ধরতে পারছিল না, সে শুধু চারপাশে দৌড়াচ্ছিল। এরপর দেখা যায় প্রতিপক্ষ দল স্কোর করতে শুরু করে, কিন্তু সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই তাদের ম্যাচ শেষ হয়ে যায়। যদিও তারা জিতে গিয়েছিল, কিন্তু তারপরও সেই দলকে খুব একটা খুশি দেখা যায়নি, কারণ তারা শুধু অল্প ব্যবধানেই জিততে পেরেছিল। অন্যদিকে দেখা যায় যে জর্ডানের একটি হাড় ভেঙে গিয়েছে, আর সেখানে সে অনেক গুরুতরভাবে আঘাত পেয়েছে, তাই জর্ডানকে প্রায় 3 মাস বিশ্রাম নিতে হবে। একথা জানতে পেরে কাং অনেক হতাশ হয়ে যায়, কারণ জর্ডান অনেক ভালো খেলে আর এই সময় তাদের জর্ডানকে অনেক প্রয়োজন। কিন্তু তারপরও কাং এখনও তাদের দলটিকে শক্তিশালী করার চেষ্টা করে, যাতে করে পরবর্তী ম্যাচগুলো তারা জিতে উইনার হতে পারে। তাই কাং তখন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করতে থাকে। এবার সেদিন রাতের বেলা মিস্টার লি কাংকে প্রশ্ন করে যে পরবর্তী ম্যাচের জন্য এখন তারা কি করবে। এদিকে তাদের কাছে মাত্র 4 দিন সময় ছিল। তো কাং এখানে দীর্ঘশ্বাস ফেলে শুধু চুপ করে থাকে, সে এখানে কিছুই বলতে পারে না। এরপর দেখতে দেখতেই তাদের ম্যাচের দিন চলে আসে। কাং তখন জেউনকে নির্দেশনা দেয় যে সে যদি প্রতিপক্ষের খেলোয়াড়দের শুট করতে না পারে বা বল ধরতে না পারে, তাহলে সে খেলার মধ্যে শুধুমাত্র একটি কাজ করবে, সেটা হলো প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেরকে গোল করা থেকে বিরত রাখবে। তো তাদের ম্যাচ শুরু হলে জেউন এখানে কাংয়ের কথাগুলো খুব ভালোভাবেই মনে রাখে, আর সে কাংয়ের নির্দেশনা অনুসরণ করেই খেলছিল, যার ফলে সে প্রায় বেশ কয়েকটি আক্রমণ বন্ধ করতে সক্ষম হয়। এতে করে জিওনের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, সে মানসিকভাবে অনেক স্ট্রং হয়ে যায়। আর জিওনের সাথে সাথে তাদের টিমের প্রত্যেকটি প্লেয়ারই ভালো খেলছিল, যার ফলে এখন দুই দলই প্রতিযোগিতামূলকভাবে খেলতে শুরু করে। তবে কাংয়ের দল আজকে অনেক ভালো পারফর্ম করে এবং তারা অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলায় আজকে তারা ম্যাচ জিতে যায়। সবাই এতে অনেক খুশি হয়, এমনকি অনেকেই তো তাদের জিততে দেখে একদম অবাক হয়ে যায়, কারণ যেই দলটির বিকল্প খেলোয়াড়ও ছিল না সেই দলটি কিভাবে জিতে গেল। আর তারা জিতেও গিয়েছে অবিশ্বাস্য এক পারফর্ম করে।
যার ফলে জুয়াং হাই স্কুল এবং কাংয়ের বাস্কেটবল টিম শহরের প্রধান আলোচনায় পরিণত হয়। অন্যদিকে ম্যাচ শেষ হলে বে টয়লেটে যায়। সেখানে দেখা যায় যে বের ইনজুরি ছিল, কিন্তু এটা কেউ জানত না। আর বেও এটা চাইছিল না যে তার দলে ইনজুরি সম্পর্কে জানুক, কিন্তু কোনো না কোনোভাবে বিউম এই বিষয়টি আন্দাজ করতে পেরেছিল। তাই সে তার কাছে এসে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু বে তাকে বলে যে সে একদম ঠিক আছে। আর বে এখানে বিউমের কাছে ক্ষমা চায়। আসলে একসময় বে বিউমের টিমেই খেলত, কিন্তু হঠাৎ করে সে কাউকে কিছু না বলেই টিম ছেড়ে চলে গিয়েছিল। আর এ কারণেই বে এবং বিউমের মধ্যে শত্রুতা তৈরি হয়েছিল। তাই বে এখানে বিউমকে বলে যে সে তখন তার দল ছেড়ে এসেছিল কারণ তার পায়ে সমস্যা ছিল, আর তার পরিবারও তার চিকিৎসার খরচ বহন করতে পারছিল না, যার ফলে তাকে বাধ্য হয়েই তখন দল ত্যাগ করতে হয়েছিল। বিউম তখন সমস্ত কিছু বুঝতে পারে। তবে বেয়ের পায়ের এই সমস্যার কথা বিউমের আগেই বেয়ের মায়ের কাছ থেকে জানতে পেরেছিল। এভাবে করে আরও বেশ কয়েকদিন কেটে যায়। দেখতে দেখতেই তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়। প্রতিপক্ষ দল তাদেরকে পাল্টা জবাব দেয় এবং আক্রমণাত্মকভাবে আক্রমণ করে। প্রতিপক্ষ দল তাদেরকে হারানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিল। আসলে এই কয়েকদিনে তারা কাংয়ের টিমকে হারানোর কিছু কৌশল শিখে এসেছে, যার ফলে কাংয়ের টিম আস্তে আস্তে পিছিয়ে পড়তে শুরু করে। আর প্রতিপক্ষ দল তাদের স্ট্যামিনা ধরে রাখতে অনেকবার তাদের খেলোয়াড় পরিবর্তন করে। এদিকে কাং এই বিষয়গুলো লক্ষ্য করছিল, কিন্তু কাংয়ের টিমে তো খুব বেশি খেলোয়াড় ছিল না যে সে সবার স্ট্যামিনা ধরে রাখতে অন্য কাউকে পাঠাবে। তাই কাং তখন তার প্লেয়ারদেরকে শক্তি সঞ্চয় করতে বলে। যেহেতু তাদের কোনো ব্যাকআপ প্লেয়ার নেই, তাই তাদেরকেই সবকিছু করতে হবে। এবার খেলা শুরু হলে কাং প্রত্যেকের খেলা খুব মনোযোগ দিয়ে দেখছিল এবং সেই হিসেবে সে কৌশল তৈরি করছিল, যেটা তার দল দূর থেকেই বুঝতে পারছিল। যদিও তাদের স্ট্যামিনা প্রায় ফুরিয়ে গিয়েছিল, কিন্তু দেখা যায় কাংয়ের সমস্ত কৌশলগুলো ফলো করে তারা খুব সহজেই ম্যাচ জিতে যায়। এদিকে কাং যেন তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ তার দল এখন সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ফলে সে সেখানে একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। আর আজকের এই জয়ের মাধ্যমে জুয়াং হাই স্কুলের কৃতিত্ব একদম ভাইরাল হয়ে যায়। পুরো দেশের প্রত্যেকটি মানুষ তাদের খেলার প্রশংসা করছিল, কারণ ব্যাকআপ খেলোয়াড় ছাড়া একটি দল তাদের প্রতিপক্ষকে হারাতে পেরেছে, তাও আবার অনেক বাজেভাবে হারিয়েছে। আর এই ম্যাচটি ছিল একটি অবিশ্বাস্য ম্যাচ। এরপর দেখতে দেখতেই তাদের সেমিফাইনাল ম্যাচ শুরু হয়। ম্যাচের শুরু থেকেই মারাত্মক ভালো খেলছিল প্রতিপক্ষ দল। তাদের দুজন খেলোয়াড় বিয়মকে কড়া পাহারা দেয়, যাতে করে বিয়ম কোনোভাবে শুট করতে না পারে। কিন্তু জিওনকে তারা নিরাপত্তাহীন রেখেছিল, কারণ এই কয়েকদিনের খেলায় তারা এটা আন্দাজ করতে পেরেছিল যে জিওন বল শুট করতে পারে না। সে শুধু প্রতিপক্ষ দলকে শুট করা থেকে আটকায়। এখন খেলার পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে কাংয়ের টিমে একমাত্র যার গোল করার সুযোগ রয়েছে সে ছিল শুধুমাত্র জিওন। আর কিছুক্ষণ পরেই আমরা জানতে পারি যে কাং আসলে আগে থেকেই জানত যে বিপক্ষ দলটি অবশ্যই জিওনকে খুব একটা পাহারায় রাখবে না, কারণ নিশ্চয়ই তারা জিওনকেই সবার চাইতে দুর্বল প্লেয়ার ভাববে। তাই জিওনের কাছে শুট করার সুবর্ণ সুযোগ থাকবে। আর এই কারণেই ম্যাচ শুরু হওয়ার আগে কাং চালাকি করে জিওনকে শুট করার অনেকগুলো কৌশল শিখিয়েছিল। আর এই ম্যাচটিতে জিওন যদি সেই কৌশলগুলো প্রয়োগ করার চেষ্টা করে তাহলে নিশ্চয়ই সে অনেক ভালো করবে। আর একবার যদি সে পয়েন্ট করতে পারে তাহলে তার নিজের প্রতি আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। এতে করে ম্যাচের পয়েন্ট বাড়ার সাথে সাথে তাদের জেতার সম্ভাবনাও দ্বিগুণ হয়ে যাবে। তো ম্যাচের মধ্যে জিওনও তখন পয়েন্ট করার সর্বোচ্চ চেষ্টা করছিল, কিন্তু সে অনেকবারই ব্যর্থ হয়ে যায়। তবে তারপরও সে একদমই হাল ছাড়ছিল না, যার ফলে শেষ পর্যন্ত সে 3 পয়েন্ট করতে সক্ষম হয়। আর সবাই সেখানে উল্লাস করতে থাকে। তবে জিওন তো এখানে একদম বাকরুদ্ধ হয়ে যায়, কারণ সে তার জীবনে এই প্রথমবার এতগুলো স্কোর করতে পেরেছে, আর যার কারণে সে এবার অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এদিকে প্রতিপক্ষ দলের কোচ বিভ্রান্তিতে ছিল, কারণ তাদের সমস্ত কৌশল শেষ হয়ে গিয়েছে। এখন কাংয়ের টিমকে তারা কিভাবে হারাবে বুঝতে পারছিল না। এদিকে কাংয়ের টিম ম্যাচের উপর তাদের আধিপত্য বিস্তার শুরু করে। আর এখানে তারা সবাই এতটা আনন্দ নিয়ে খেলছিল যে দেখতে দেখতেই শেষ পর্যন্ত এবারও তারা ম্যাচ জিতে যায়। আর এই ছোট্ট দলটি ফাইনালে নিজেদের জায়গা করে নেয়। মাত্র 6 জন নিয়ে গঠিত দলটিকে সবাই অবহেলা করেছিল, কিন্তু এখন তারাই অনেক বড় বড় শক্তিশালী দলগুলোকে পরাজিত করছে। এরপর